সেনাবাহিনীর সদস্যগণ ডেপ্লয়েড আছেন, তাদের নাকের ডগায় কেউ কেউ স্লোগান উত্থিত করছেন এই বলে, ওয়াকার না হাসনা, হাসনা হাসনা। আবার আপনার কেউ কেউ সেনা প্রধান হিসেবে হাসনাকেও দেখতে চাচ্ছেন। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে, রাষ্ট্রের বিভিন্ন শক্তিগুলোর মধ্যে যদি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তাহলে আমাদের যে সামনে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার বিষয়গুলো আছে সেগুলো ব্যাহত হতে পারে। সেটা আমি মনে করি আমাদের জন্য মঙ্গল হবে না। গত রাতে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের পরে নানা ধরনের তথ্য বের হয়ে আসছে। যেমন আজকে আসিফ মাহমুদ উনি বলেন যে এই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে চায়নি ওয়াকার, এবং উনি বলেছেন যে উনি পাথর চাপা দিয়ে ওনাকে হজম করছেন। এছাড়া পুরো ঢাকা শহরে উত্তপ্ত অবস্থা, মানে আওয়ামী লীগকে চায় না, অথচ আমরা আওয়ামী লীগের ব্যাপারে যেটা শুনেছি হাসনাত আব্দুল্লাহর মানে স্ট্যাটাসের মাধ্যমে, তা হচ্ছে যে নতুন মোড়কে আওয়ামী লীগ আসছে, নতুন নামে নতুন ব্যক্তি নিয়ে। তো এই প্রতিবাদে আজকে ঢাকা শহর পুরোই উত্তপ্ত অবস্থায় আছে। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার থেকে শুনতে চাই যে আসলে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোর সত্যতা বা ভিত্তি কতটুকু সঠিক বলে আপনি মনে করেন? দেখুন, হাসনাত মহোদয় তিনি আপনার যে স্ট্যাটাসটা প্রদান করেছেন সেখানে উল্লেখ করেছেন যে এই এনকাউন্টারটা হয়েছে 11 তারিখে মার্চ। এখন আজকে 21, বেশ কদিন অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে, এবং এতদিন পরে তিনি এই স্ট্যাটাসটা দিচ্ছে, গেলেন কেন? এটা নিয়ে একটি খটকা আছে অনেকের মনে। তারপরে আবার আমাদের মাননীয় উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় নিয়োজিত আসিফ, তিনি যে ইন্টারভিউটি দিয়েছেন সেটিও খুব তাৎপর্যপূর্ণ। এখন আপনার প্রফেসর ইউনূস যেহেতু তার ইন্টারভিউতে, সর্বশেষ ইন্টারভিউতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা তার সরকারের নেই এই রকমের ভাষ্য প্রদান করেছেন, সেটা নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে আগে থেকে তো আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়ের ব্যাপারে লাল কার্ড দেখানো ছিল, সঙ্গে এখন যুক্ত হলেন আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার, আর কিছুটা হলেও প্রফেসর আমাদের মাননীয় সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তাকে নিয়েও একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অনেকে মনে করছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের ভিজিবিলিটি বেড়েছে, আবার এমন ফুটেজও আমরা দেখছি যেখানে আমাদের সেনাবাহিনীর সদস্যগণ ডেপ্লয়েড আছেন, তাদের নাকের ডগায় কেউ কেউ স্লোগান উত্থিত করছেন এই বলে, ওয়াকার না হাসনা, হাসনা হাসনা। আবার আপনার কেউ কেউ সেনা প্রধান হিসেবে হাসনাকেও দেখতে চাচ্ছেন। এই ধরনের আজগুবি স্লোগানও কিন্তু দেখছি ইত্যাদি ভাসছে। তো এই যে পরিস্থিতিটা, এটা মূলত একটা অস্থিতিশীল অবস্থার পরিচয়। এমনি শ্যাম সাধনা মাস চলছে এবং ঈদ সন্নিকটে, সেইরকম একটি অবস্থায় এই রকমের যে কাণ্ড কারখানাগুলো তা জনমনে কিন্তু হতাশা সৃষ্টি করেছে, এবং অনেকে আশঙ্কা করছেন যে সহসাই হয়তো আমাদের পত্রিকাগুলোর শিরোনাম হবে যারা স্ট্যাটাস দিয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন তাদের নানান রকমের ব্যত্যয় হয়তো মিডিয়া কভার করা শুরু করবে। এবং এইসব ক্ষেত্রে স্টেট অ্যাক্টররা সবসময় আরম্ভ সরকার নির্বিশেষে, আপনার অবস্থা নির্বিশেষে আমরা এই ধরনের একটা ক্যারেক্টার অ্যাসিনেশনের যে স্টাইল, যেটা দুদকও করে থাকে, দুদককে বরাদ দিয়ে সাংবাদিকরাও করে থাকে, এইটি আসলে অনেকদিন ধরে চলছে। তো ফলে পুরোনো কায়দায় আপনার পরস্পরের দিকে আপনার এই যে বাক্যবান নিক্ষেপ করার যে ট্র্যাডিশনটা দাঁড়িয়ে গেছে, তার উপর ভিত্তি করে
সেন্সেশনাল নিউজ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হাজির করার মধ্য দিয়ে জনগণে মাঝে ভালো রকমের হতাশা পরিব্যাপ্ত হবে বলে আমি মনে করি। এতে করে আপনার কি মনে হয় যে ওয়াকারের উপরে একটা ধাক্কা আসতে পারে, তারপরে সরকারের মধ্যে ভাগ হয়ে যেতে পারে? কারণ আসিফ মাহমুদ এখনো কিন্তু সরকারে আছেন, সরকারে থেকেই কিন্তু উনি বলছেন যে ওয়াকার এই ডক্টর ইউনূসকে চায়নি। আবার ডক্টর ইউনূসও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না সরকারের পক্ষে। তো এখানে বিভিন্ন মানে ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর এই বিভক্তিটা বাংলাদেশে কোন পরিস্থিতি ক্রিয়েট করবে? দেখুন, সরকারটি গঠিত যখন হয়েছে সেই সময় আমি তখন থেকেই বলছি যে 3 সূত্রে আমরা পেয়েছি এই ব্যক্তি বর্গকে যারা এখন ম্যানিং করছেন। একটি অংশের আপনার সুপারিশ এসছে সেনা ছাউনি থেকে, আরেকটি অংশের সুপারিশ এসছে সব সরকার প্রধানের তরফ থেকে, আরেকটি অংশের সুপারিশ এসছে সমন্বয়কদের কাছ থেকে। এবং এই 3 পক্ষের সমাহার আমরা লক্ষ্য করছি ম্যানিং অফ দ্য ক্যারিয়ার। এখন যেহেতু আনুগত্য এবং আপনার অ্যাটাচমেন্ট 3টি ক্ষেত্রের সঙ্গে, সেই জন্য এই তেল আর জল যেমন মিশ খায় না, এটাও খাবে না, এটাই স্বাভাবিক। বরং এই ধরনের আপনার পরস্পর বিরোধী অবস্থান নেওয়া ফাটলটা ঠিকটার বেশি করে প্রকট হবে। আর এন্ড অফ দ্য ডে বন্দুক কার হাতে সেটা ম্যাটার করে। এখন সবচেয়ে সুশৃঙ্খল বাহিনী হচ্ছে সশস্ত্র বাহিনী, এবং তারা ন্যাচারালি অ্যাডভান্টেজ পজিশনে আছে। আর আমাদের এই কথা শুনে অনেকে হয়তো কুপিত হবেন, মন খারাপ করবেন, বাট রিয়ালিটি অগাস্টের প্রথম সপ্তাহে যে দুর্বার আকর্ষণ ছিল সমন্বয়কদের প্রতি আপামর ছাত্র সমাজের, কি প্রাইভেট কি পাবলিক অঙ্গনে, সেটা কিন্তু ফাটা পড়েছে। এই যে রাজুতে আমরা এই বিষয়টা নিয়ে আজকে যে সমাবেশ বা মিছিল দেখলাম, সেটি কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ক্যামেরা সামনের দিকে ধরলে ব্যানার আশপাশে প্রচুর লোক, কিন্তু পেছনে কিন্তু লোক নেই। তো এই জন্য ওই যে আকর্ষণটা, দুর্নির্বার আকর্ষণ, সেটা অনেকাংশে কম্প্রোমাইজ হয়ে গেছে। এইরকম একটি অবস্থায় শোরগোল হয়তো তোলা যাবে, কিন্তু আলটিমেটলি যে ট্রেন্ডটা আপনার আমরা অনুভব করেছি 5 তারিখে অগস্টে, সেটি আবার নতুন করে ফিরিয়ে আনা সম্ভবপর নয়। আর আপনার লোহা একবার ঠান্ডা হয়ে গেলে যতই আপনি সেটা আঘাত করেন না কেন, তা কিন্তু সে নেবে না। অবস্থাটা এখন সেরকম একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। আর যে বিষয়টা পরিষ্কার, সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সক্রিয় সমর্থন ছাড়া কোনো অবস্থায় 5 অগস্ট সাফল্যমণ্ডিত হতো বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ ফরহাদ হোসেন। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে 5 আগস্টে সব মানে সেনা প্রধানের সমর্থন ছাড়া বা সেনাবাহিনীর সমর্থন ছাড়া এত কিছু হতো না, মানে এত না হয় সেদিনে হয়তো হাজার হাজার রক্ত আরো পড়তো, সেরকম একটা পরিস্থিতি থেকে উনি বাঁচিয়েছেন। এখন উনি বিতর্কের মধ্যে পড়েছেন, এবং সেটা স্বয়ং আওয়ামী লীগকে নিয়েই। তো আপনার কাছে শুনতে চাই যে আপনার বক্তব্য কি, যে এই পরিস্থিতিকে আপনি কিভাবে 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে, এবং জেনারেল ওয়াকারের মানে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু তারপরেও ওনাকে দেশপ্রেমিক হিসেবে অনেকে নিয়েছে, যেহেতু সেদিন এই ঘটনাটা 5 আগস্ট সেরকম রক্তাক্ত হয়নি। তো সেই ওয়াকারকে নিয়েই এখন স্বয়ং বিতর্ক উঠেছে ছাত্রদের মধ্যে থেকে, ইভেন উপদেষ্টা আসিফও বললেন। আপনার কি মনে হয় যে ওয়াকারের এখানে সমস্যা না ছাত্রদের সমস্যা, নাকি আওয়ামী লীগের আসলেও রাজনীতি করার অধিকার আছে? ধন্যবাদ হাসিনা আপা। আজকে 5 আগস্টের পর থেকে কিন্তু আমাদের দেশ একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এটা যে কোনো সচেতন নাগরিক বুঝতে পারে। এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়ার দরকার নেই, যিনি চোখ খান খোলা রাখবেন তিনি এটা বুঝতে পারবেন। তো আমি প্রথমেই একটা জিনিস বলবো যে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান, আমি মনে করি সেনাবাহিনী প্রত্যেকটা দেশের একটি গৌরবের প্রতিষ্ঠান। আমি একটি জিনিস আমি
দেশের পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার একটা আবেদন থাকবে যে এই গৌরবের প্রতিষ্ঠান যে সেনাবাহিনী, সেটার জন্য কোনোভাবেই সেনাবাহিনীকে বিতর্কিত করা না হয়। এক। 2 নম্বর, এইখানে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও একটি প্রতিষ্ঠান। কারণ একটি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কে একক ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে ঠিক বলা হয় না, বলা হয়ে থাকে প্রতিষ্ঠান। আর ছাত্ররা যারা আজকে 5ই আগস্ট থেকে আন্দোলনে আছে, তারাও কিন্তু একটি শক্তি। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো না একজন সচেতন নাগরিক হিসেবে যে এই ত্রিশক্তির মধ্যে কোনো সংঘাত হয়। যদি সংঘাত হয়, সেটা রাষ্ট্রীয় জীবনে কোনো মঙ্গল ডেকে আনবে না। আমাদের এখন অনেক জিনিস সামনে রয়ে গেছে, যেমন সংস্কারের কর্মসূচি চলছে। আমরা যতদূর জানি সংস্কার কমিটিগুলো কাজ করছে বিভিন্ন বিষয়ে সংস্কার আনার জন্য, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনৈতিক সংস্কার, আরো অনেক কিছু। তো আমি যেটা বলছি, নির্বাচনের কিভাবে হবে সেই ধরনের সংস্কার, এই ধরনের একটা সময়ে যদি জাতি যদি একটি সাংঘর্ষিক পর্যায়ে বা মুখোমুখি হিসেবে দাঁড়ায়, তাহলে আমরা যারা নাগরিকরা আছি আমাদের জন্য এটা খুবই হতাশাব্যঞ্জক। এটা বাংলাদেশের কোনো নাগরিকের জন্যই কাম্য নয়। ধরেন 15 বছর একটি সরকার ছিল, সেই সরকার চলে যাওয়ার পরে এখন একটি পরিবর্তিত পরিস্থিতি এসছে। আপনি প্রত্যেক নাগরিকই আশা করছেন যে একটা পরিবর্তন আসবে এবং সেটা অবশ্যই ভালো হবে। আপনারা জানেন যে ইনকামবেন্সি এফেক্ট থাকে। 15 বছর একটানা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ভালো মন্দ যাই হোক, বা হয়তো নিশ্চয়ই আওয়ামী লীগের নিশ্চয়ই কি ভুল করেছে আওয়ামী লীগ, আমি নিশ্চয়ই বলবো না। আওয়ামী লীগ যথেষ্ট ভুল করেছে বলেই তো আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আর ইনকামবেন্সি এফেক্ট, মানুষ তো নতুনত্ব চায়, মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু আজকে যে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, এই পরিবর্তনের একটি সন্ধিক্ষণে যদি আবার একটি সাংঘর্ষিক পরিস্থিতি জাতীয় জীবনকে মোকাবেলা করতে হয়, তাহলে এটা হবে অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা আশা করছি কয়েকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ 2টো জিনিস, যে সংস্কার হবে। এক, এই সংস্কারের মধ্যে আমাদের গণতন্ত্র একটি বুনিয়াদী অবস্থায় যাবে, প্রাতিষ্ঠানিক অবস্থায় যাবে, যেখান থেকে গণতন্ত্রকে আর ছিনিয়ে নেওয়া যাবে না। 2 নম্বর হলো, আর 2 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনার যে একটি নির্বাচন হবে, বহুদিনের কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু পার্টিসিপেটরি ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন হবে। এটা জাতির প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণ করতে হলে জাতিকে এখন একটি সুস্থির অবস্থার মধ্যে যেতে হবে, অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। দেশকে একটা স্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে এই জাতিকে অগ্রসর হতে হবে। এই অবস্থায় যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে, রাষ্ট্রের বিভিন্ন শক্তিগুলোর মধ্যে যদি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তাহলে আমাদের যে সামনে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার বিষয়গুলো আছে, সেগুলো ব্যাহত হতে পারে। সেটা আমি মনে করি আমাদের জন্য মঙ্গল হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে নতুন মোড়কে আওয়ামী লীগের আসার যে গুঞ্জন এবং তার পেছনে ভারতের যে ইন্ধন, সব মিলে আসলে কি হতে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত এই আওয়ামী লীগ বাংলাদেশের জায়গা করে নিতে পারবে কিনা? দেখুন, আসলে খামোকা ভারতের থেকে আঙুল তোলাটা সঠিক হবে না। এই পঞ্চকম এখন আন্তর্জাতিক সম্প্রদায় যেই কারণে এবং আমরাও যে কারণে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছিলাম, সেটা মূলত কিন্তু এই কারণে যে নির্বাচনগুলো পার্টিসিপেটিভ ছিল না। এবং এখন যদি ব্যাপারটি দাঁড়ায় যে আওয়ামী লীগ, তাদের মিত্র জাতীয় পার্টি এবং 14 দল, এরা যদি নির্বাচন থেকে অপটেড আউট হয়ে যায়, তাহলে আমাদের ইলেকটোরেটের একটা বড় অংশ এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকলো। এই প্রশ্নটা উঠবেই। এবং অ্যাকর্ডিং টু গ্রামার, যেটাকে আমরা জেন্ডার প্রিন্সিপাল বলছি, গ্লোবালি নির্বাচন নিয়ে যারা কাজ করেন তারা এর সঙ্গে পরিচিত,
সেখানে কিন্তু এই পার্টিসিপেশনের উপর জোর দেওয়া আছে, এবং যারা রানার আপ হয়েছে তাদের বাদ দেওয়া যাবে না বিগত নির্বাচনগুলোতে। তো ফলে আপনার জাতীয় পার্টিকে আপনার নির্বাচনের বাইরে রাখাটাও প্রশ্নবিদ্ধ একটা ইস্যুতে পরিণত হবে বলে মনে হয়। এর পাশাপাশি যে বিষয়টা আসলে আমাদের মনে রাখতে হবে যে ডেমোক্রেসি মানে মামোক্রেসি নয়। ডেমোক্রেসি মানে হচ্ছে প্লুরাল স্পেস, এবং আপনি আপনার বুলি বটন আওড়ালে তো চলবে না। এটার ভিত্তি কতটুকু, তা কতজন গ্রহণ করছে, রিসেপটিভিটি কতটুকু, সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনার এই যে অবস্থাটা, আপনার যেটাকে আমরা বলছি প্লুরাল স্পেস, যেটা যত বেশি সম্প্রসারিত হবে তত বেশি দেশটি গণতান্ত্রিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেভাবেই বিবেচিত হবে বা হয়ে থাকে। তো সুতরাং এখানে মোর দ্য ব্যারিয়ার, যত বেশি ফুল ফুটবে তত ভালো। শত ফুল ফুটতে দেওয়া একটি কথা আছে না, বিষয়টা সেই। ধন্যবাদ। এখন মানে হাসনাত আব্দুল্লাহ আসলে কেমন ঝুঁকির মধ্যে থাকতে পারে, কোনো আঘাত আসতে পারে? আমার আশঙ্কা যে, দেখুন, মিডিয়াতে হয়তো আমরা দেখবো যে প্রচুর অনিয়ম, ব্যত্যয় যেগুলো ঘটেছে তার শিরোমণি হিসেবে তাকে হয়তো নির্দিষ্ট করার একটা চেষ্টা চলবে, যেটাকে খোলামেলা বললে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলে। এখন যা রটে তার কিছুটা তো বটে, এরকমের যুক্তি অনেকে গ্রহণ করবেন। আবার একবার ফেস ইউজ করলে সেটা আসলে রেস্টোর করা মুশকিল। আর সহজেই তো যে কোনো ব্যক্তিকে আলোচনার মধ্যে যিনি আসবেন তাকে বিতর্কিত বলে ব্র্যান্ডিং করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি। আপনারা খেয়াল করে দেখেন, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলবো, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ইন্টিগ্রিটি যখন আমি প্রশ্ন করলাম, তাকে চ্যালেঞ্জ করলাম পাবলিকলি প্রেস কনফারেন্স করে, তিনি সখানেক সংবাদ মাধ্যমের তার ঘনিষ্ঠ যারা তাদেরকে আপনার নিয়োজিত করে দিলেন প্রতিদিন, যেটার কোন নিউজ ভ্যালু আসলে থাকতে পারে না, যে আমাকে নাকি পাওয়া যায়, আমি নাকি অফিস করি না। যেখানে একদিকে বলা হচ্ছে রাত 3টা পর্যন্ত ক্লাস নেয়, সেই লোকটা আবার অফিস করে না। এই ধরনের এই যে অপবাদ আমার উপর অ্যাসক্রাইব করার চেষ্টা চলছে, সেটার সূত্র ধরে এই আমলে অনেকে নানা রকমের কথাবার্তা বলছেন। যারা ওই দীপমণির দোষর, তারা এখন নানান ভাবে ফিঙ্গার তুলবার একটা প্রয়াস পাচ্ছেন। এই যে একটা ব্যাপার, আপনাকে যদি কেউ একটা অর্গানাইজড গোষ্ঠী যদি ব্র্যাকেটেড করতে চায়, সেটা করা সম্ভব? অসম্ভব কিছু।